হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা অনেকে আমাকে অনেক সময় জিজ্ঞেস করতেন, এবং আমার ক্লোজ ফ্রেন্ডস এবং রিলেটিভসরাও জিজ্ঞেস করতো যে আমেরিকাতে কিভাবে স্কলারশিপ নিয়ে বা ফুল ফান্ডিং নিয়ে পড়া যায়। সো সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য সবচেয়ে যে যোগ্য ব্যক্তিকে আমি মনে করি তাকে নিয়ে আসছি আজকে। আপনারা হয়তো বা ওনাকে চিনবেন। উনি হচ্ছে আমার দুলা ভাই, আমার বোনের হাজবেন্ড। ওনার নাম হচ্ছে আজাদ ভাইয়া। সো আপনার ব্যাপারে আমার ভিউয়ার্সরা যেন আরেকটু বেশি জানে, সেজন্য আমি জিজ্ঞেস করবো আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলেন। আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইমন। তোমার অনেকদিন থেকেই বলে আসতেছো যে একটু তোমাকে একটু হেল্প করার জন্য, ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। তো আমি বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তোমার নর্থ ক্যারোলিনা এগ্রিকালচার অ্যান্ড টেকনিক্যাল, আমরা এটা বলি এএনটি স্টেট ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। আমি 2018 থেকে এই ইউনিভার্সিটিতে আছি। আর এবং পাশাপাশি আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ডিরেক্টর হিসাবেও এখানে সার্ভ করতেছি। এর পূর্বে আমি এমআইটি, মানে যেটাকে আমি বলি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওখানে আমি ছিলাম পোস্ট ডক্টরাল রিসার্চার। ওয়াও ভাইয়া, এমআইটিতেও রিসার্চ হিসেবে ছিল। তার দ্যাটস গ্রেট। তার ব্যাকে যদি যাই, আমি নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমি পিএইচডি করছিলাম। তারও যদি ব্যাকে যাই, আমি বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করছিলাম আচ্ছা, এবং মাস্টার্সও করছিলাম ওখানে। বুয়েটে আপনি কি বিষয় নিয়ে পড়েছিলেন, কোন সাবজেক্ট? আমার আন্ডার গ্র্যাড থ্রু অল দ্য ওয়ে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আচ্ছা, উপরেই পড়াশোনা করছি, কিন্তু আমি যখন পিএইচডিতে আসি তখন আমার রিসার্চটা, আমার ডিগ্রি ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমার রিসার্চটা ছিল হলো ফার্মাসিউটিক্যালের ড্রাগ প্রোডাক্ট ডেভেলপমেন্টের। মানে ওখানকার কিছু প্রবলেম আমার পিএইচডি রিসার্চে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আবার পোস্টডক হিসাবে যখন আসলাম, তখন আমি ফিউচারিস্টিক একটা প্রজেক্ট ছিল, সেটা যে কিভাবে স্মল স্কেলে বিগ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিংটাকে আমরা স্মল স্কেলে নিয়ে আসতে পারি, ওটা একটা কাজ ছিল। আর যখন আমি নিজেই অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাকাল্টি হিসেবে জয়েন করি, তখন আমি বেশ কিছু এরিয়াতে ফোকাস করি। তার মধ্যে প্রাইমারি এখন যে ৩টা বা ৪টা এরিয়াতে কাজ করতেছি, তার মধ্যে একটা যেমন 3D প্রিন্টিং অফ ফার্মাসিউটিক্যালস, আর একটা হলো হাউ উই ক্যান অ্যাপ্লাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ফার্মাসিউটিক্যাল প্রসেস এনহ্যান্সমেন্ট। আরেকটা যেমন রিসেন্টলি আমরা কোলাবোরেট করতেছি ওয়েক ফরেস্ট ইনস্টিটিউট অফ রিজেনারেটিভ মেডিসিনের সাথে, কীভাবে বায়ো প্রিন্টিং বা বায়ো ইঙ্ক ডেভেলপমেন্ট করা যায়। আর ভেরি রিসেন্টলি আমি আরেকটা প্রজেক্টে কাজ করার চেষ্টা করতেছি, সেটা হলো সলিড স্টেট আচ্ছা, ব্যাটারিজ। প্রাইমারিলি ফোকাসটা হলো যে ফিউচারে আমাদের ই বা ভেহিকেলগুলো প্রাইমারিলি ডিপেন্ডেন্ট এনার্জি ব্যাটারির উপরে, সেখানে কীভাবে এনহ্যান্সমেন্ট করা যায়। তো ওগুলো হলো আমার রিসার্চ এরিয়া। আর আমার একাডেমিক যে টিচিং বা ডিসিপ্লিন, সেটা অল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা ভাইয়ার ব্যাপারে তো জানলাম। এখন আমি আপনাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে বাংলাদেশে অসংখ্য স্টুডেন্টস আছে যারা আপনার আমেরিকাতে স্কলারশিপ নিয়ে আসতে চায়। সো একজন স্টুডেন্ট যে ব্যাচেলার্স শেষ করবে বা শেষ করেছে, সে আমেরিকাতে মাস্টার্স করতে চায় বা পিএইচডি করতে চায় ফুল স্কলারশিপে। সো তার জন্য কি করণীয়? সে কিভাবে কাজ করলে সে স্কলারশিপের ব্যবস্থা করতে পারবে ইউএসএ তে? বিকজ আমি যতটুকু জানি যে ইউএস হচ্ছে যে আপনার পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ফান্ডিং কিন্তু আমেরিকান ইউনিভার্সিটিস গুলো করে থাকে। সো কিভাবে একটা বাংলাদেশি স্টুডেন্টস এই ফান্ডিং গুলো পাবে?
আপনাকে জিজ্ঞেস করতেছি বিকজ আমি জানি যে আপনি নিজেও অনেক ফান্ডিং প্রোভাইড করে থাকেন ব্রিলিয়ান্ট স্টুডেন্টসদেরকে, সো আই গেস আপনি সবচেয়ে ভালো জানেন এর অ্যান্সার। হ্যাঁ, মানে আমি তোমার সাথে এগ্রি করি যে ইউএস স্টিল আমি বিলিভ করি যে ওরা লট অফ ফান্ডিং ওরা প্রোভাইড করে, স্পেশালি রিসার্চ অ্যান্ড ইনোভেশন বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে। এবং যেটা আমার কাছে যেটা মনে হয় যে এটা আমাদের স্টুডেন্টদের জন্য এটা একটা অপরচুনিটি। আচ্ছা, এখন ইউএসএতে মোর ফান্ডিং পিএইচডি স্টুডেন্টদের জন্য রেদার দেন অনলি সিম্পল মাস্টার্স, এবং অনেক ইউনিভার্সিটিতে হয়তো বা মাস্টার্স প্লাস পিএইচডি টুগেদারও অপশন থাকে। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা প্রথম যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, যে স্টুডেন্ট যখন কোনো ফান্ডিং পজিশনের জন্য অ্যাপ্লাই করবে, আমি তার আগে একটু বলি আসলে ফান্ডিং পজিশন মেকানিজমটা এখানে কিভাবে কাজ করে। এখানে দুটা মেকানিজম কাজ করে। একটা মেকানিজম হলো টিচিং অ্যাসিস্ট্যান্ট, আর একটা মেকানিজম হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। টিচিং অ্যাসিস্ট্যান্ট মানে হলো ডিপার্টমেন্ট ফান্ডটা প্রোভাইড করে, স্টুডেন্ট ডিপার্টমেন্টকে টিচিংয়ে সাপোর্ট হিসাবে বা সাপোর্ট দিবে ফ্যাকাল্টিকে, বা ডিপার্টমেন্টের কোনো টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে, ওই জন্য এটা বলি টিএ ফান্ডিং। আর আরএ ফান্ডিং যেটা বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ ফান্ডিং, ওইটা সাধারণত দেখা গেছে যে যারা ফ্যাকাল্টি তাদের কোনো একটা রিসার্চ ফান্ডের প্রজেক্ট থেকে মানিটা আসে, এবং এটা বিগ অ্যামাউন্ট। কারণ যখন ওরা একটা পিএইচডি স্টুডেন্ট বা একটা মাস্টার্স স্টুডেন্টকে ফান্ড দিতে হয়, ওনাকে তার যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তার টিউশন ফিস প্লাস তার থাকা খাওয়া চলার জন্য একটা স্টাইপেন্ড দিতে হয়। ইন জেনারেল যেটা আমি আমার ইউনিভার্সিটিতে দেখতেছি যে অন অ্যান অ্যাভারেজ অ্যানুয়ালি $40,000 to $45,000 লাগে টিউশন প্লাস স্টাইপেন্ড, স্পেশালি পিএইচডি স্টুডেন্টদের জন্য। তো এটা আসলে রিয়েলি হার্ড ডিরেক্টলি কেউ যদি বাংলাদেশ থেকে এই অ্যামাউন্ট অফ মানিটা প্রোভাইড করে। যারা করতে পারবে দে আর রিয়েলি ব্লেসড। কিন্তু আমার পার্সোনালি যেটা আমি দেখছি যে মেজরিটি এটা সম্ভব না, কারণ অ্যানুয়ালি $45,000 ইউএসএতে প্রোভাইড করা ইটস ইম্পসিবল। ওকে, তার মানে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট এখানে আসতে হবে তাকে বেসড অন হিজ অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট যেটা সে করছে আন্ডার গ্র্যাড লেভেলে। এই কারণে এখানে ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট হলো যখন একটা স্টুডেন্ট সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থাকে, তখনই যদি সে স্টার্ট থিঙ্কিং করা শুরু করে যে হ্যাঁ আমি ফিউচারে আমি বাইরে পড়তে যেতে চাই বা বাইরে গিয়ে আমি একটা ডিগ্রি নিতে চাই, হি অর শি শুড গেট রেডি ফ্রম দ্যাট টাইম। কারণ ফোর্থ ইয়ার শেষ হয়ে গেলে রিয়েলি হার্ড। ওকে, এখন জেনারেলি একটা স্টুডেন্ট স্কলারশিপের প্রসঙ্গটা আসবে বা ফান্ডিংটা আসবে হলো পরে। প্রথমে হলো তাকে অ্যাডমিশনটা এনশিওর করতে হবে, অর্থাৎ ইউনিভার্সিটি ফার্স্ট তাকে যদি সিলেক্ট করে দেন ইট উইল বি ডিসাইডেড যে সে কি টিএ ফান্ডিং পাবে নাকি আরএ ফান্ডিং পাবে। এটাও আমি একটা মেকানিজমটা আমি যেহেতু আমি এখানে ফ্যাকাল্টি হিসেবে আছে, আমি বুঝতে পারি যে হাউ ইউনিভার্সিটি থিংস অপারেট। তো ওদের গ্র্যাজুয়েট কলেজ প্রথমে ওরা অ্যাডমিশনটা কনফার্ম করে যে হ্যাঁ এই স্টুডেন্টটা অ্যাডমিটেড। সেই ক্ষেত্রে তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ধরো মিনিমাম জিপিএ লাগতে হবে, জিআরই স্কোর থাকতে হবে, ইন্টারন্যাশনালদের টোফেল স্কোর থাকতে হবে। এগুলো হলো গ্র্যাজুয়েট কলেজের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। তার মানে একটা স্টুডেন্ট যদি প্রথমেই যদি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে সে যদি স্টার্ট করে লুক আফটার যে আচ্ছা আমি এই ইউনিভার্সিটিতে যেতে চাই বা এই ইউনিভার্সিটিতে আমি আমার ফিউচারে পড়াশোনা করতে চাই, তাহলে ফার্স্ট থিং তার কি একাডেমিক জিপিএটা, যেটা ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট বলতে, সাধারণত মিনিমাম রিকোয়ারমেন্ট বললেও অ্যাজ বেটার অপশন হলো তুমি মিনিমাম থেকে একটু উপরে থাকা।
কিরকম জিপিএ থাকা আইডিয়াল মনে করেন আপনি, যেটা ভালো? বেস্ট অপশন যেটা আমি দেখছি যে প্রিফারেন্স যদি 3.5 ইজ ভেরি গুড, 3.5 এর উপরে রাখতে পারা যায় আমিও না, মনে করি আন্ডার যে ইজ, আপনার মানে 3.5 তো থাকতেই হবে, এর উপরে হ্যাঁ যদি আপনার 3.89 থাকে দ্যাটস হ্যাঁ ডিফারেন্ট দ্যাটস থিং। রিয়েলি গুড। আর যদি এই জন্য যেটা দেখতে হবে যে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট অ্যাডমিশন বাই ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েট অ্যাডমিশনের রিকোয়ারমেন্টগুলো, তার মানে একটা স্টুডেন্ট যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আসে তখনই যদি সে এগুলো দেখা শুরু করে, তাহলে হবে কি সে বুঝতে পারলো যে আচ্ছা আমি এই জিনিসগুলো আমাকে ফুলফিল কিন্তু করতে হবে, কারণ জিআরই লাগবে, টোফেল স্কোর লাগবে, একাডেমিক পারফরমেন্স লাগবে, তাহলে এগুলো সব কমপ্লিট করার পরে সে তখন ডিরেক্টলি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। আরেকটা জিনিস যেটা অনেক ইউনিভার্সিটি চায় সেটা হলো যে কোর্স এভালুয়েশন। কোর্স এভালুয়েশনটা কি, এখানকার ইউনিভার্সিটিতে জানতেছে না যে বাংলাদেশে কোন ইউনিভার্সিটি কেমন বা তাদের একাডেমিক ক্রেডেনশিয়ালগুলো কিভাবে ইয়ে করে, এই জন্য ওরা দেখতে চায় যে ইউএস ইকুইভ্যালেন্ট কেমন, এটাকে বলে আমরা এডুকেশনাল ক্রেডেনশিয়াল এভালুয়েশন। কিছু কোম্পানি আছে যারা এগুলা ইন্ডিপেন্ডেন্টলি এগুলা করে থাকে, তাহলে ওইটা করাইতে হয়, ওইটাও একটা ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট অনেক ইউনিভার্সিটিতে। আচ্ছা, এখন গ্র্যাজুয়েট অ্যাডমিশন হওয়ার পরের প্রসঙ্গটা তখন আসে হলো যে সে কি ফান্ডিংটা পাবে কিনা বা কোন ফান্ডিং মেকানিজমটা পাবে। টিএ ফান্ডিং পিএইচডি স্টুডেন্ট হলে সাধারণত দেখা যায় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট প্রোভাইড করে। পিএইচডিতে 4 ইয়ার্সে সাধারণত দেখা যায় যে ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টিএটা প্রোভাইড করে, দেন ওরা এক্সপেক্ট করে যে তুমি কোনো একটা ফ্যাকাল্টির সাথে ডেফিনেটলি, যেহেতু পিএইচডি করতে হলে পিএইচডির ওয়ান পার্ট হলো একাডেমিক কোর্স, অ্যানাদার পার্ট হলো রিসার্চ। তার মানে তোমার রিসার্চ কোনো একটা ফ্যাকাল্টির সাথে কোনো একটা এরিয়াতে রিসার্চ করতে হবে, তখন অটোমেটিক্যালি আরএ ফান্ডিংটা চলে আসে। আরেকটা অপশন আছে, সেটা হলো যে প্রথম থেকেই তুমি কোনো ফ্যাকাল্টির সাথে কনভারসেশন করলা, বা তোমার একাডেমিক ক্রেডেনশিয়াল বা তোমার এরিয়া অফ এক্সপিরিয়েন্স বা স্কিল সেট ওনার কারেন্ট যে প্রজেক্টের ফান্ড আছে সেটার সাথে ম্যাচ করতেছে, বা উনি ওরকমই একটা ক্রেডেনশিয়ালের স্টুডেন্ট নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তোমাকে প্রথম থেকেই ওই ফ্যাকাল্টির সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে উনি বিগিনিং থেকেই বলবে যে আমি ওকে আরএ হিসাবে নিব। এটা একটা মেকানিজম আসে যে প্রথম থেকে সে আরএ, অথবা অনেক সময় তারা বলে যে ঠিক আছে তুমি 2 ইয়ার্স থাকো টিএ, পরে আমি তোমাকে আরএ হিসাবে নিয়ে নিব। আচ্ছা, আর মাস্টার্সের ক্ষেত্রে যেটা হয় যে মাস্টার্সে ভেরি লিমিটেড ফান্ডিং, মাস্টার্সের ক্ষেত্রেও অনেক সময় ডিপার্টমেন্ট দেখা যায় যে ওরা টিএ দেয়, আরএও পাওয়া যায় যদি ফ্যাকাল্টি দেখে যে না তার আরএ ফান্ডিং আছে বা এই স্টুডেন্টের এক্সেপশনাল কোয়ালিটি আছে যেটা আমার এই প্রজেক্টের সাথে অ্যালাইন করি। এখানে একটা আমাদের মনে রাখতে হবে যে ইউএসএতে যেই ফান্ডিংই হোক না কেন, কেউ না কেউ এটা ওভারসি করতেছে, বা কোনো না কোনো এজেন্সি, হয়তো বা ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এনএসএফ বা এনআইএইচ বা ডিওডি, তারা যখন ফান্ডটা দেয়, এই ফান্ডটার কিন্তু ওখানে বলা আছে যে আমি এই স্টুডেন্ট নিব, এই ধরনের কাজ করাবো, বা এই ধরনের কাজের একটা কমিটমেন্ট আমরা দেই। তার মানে ফ্যাকাল্টি যখন একটা স্টুডেন্ট আর হিসাবে নিবে, হি অর শি মাস্ট চেক যে এই স্টুডেন্টটা এই কাজটা করার ক্যাপাবিলিটি বা স্কিল সেট আছে কিনা। তার মানে অল দ্য ওয়ে তুমি যদি একটু লুক আফটার করো বা ক্লোজলি যদি দেখো, লটস অফ থিং ডিপেন্ডস অন ইউর স্কলারশিপ অন ইউর পারফরমেন্স, যে তোমার আন্ডার গ্র্যাড এডুকেশন কেমন ছিল, তুমি আন্ডার গ্র্যাডে কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা, আন্ডার গ্র্যাডে কোনো পাবলিকেশন আছে কিনা, ইভেন মাস্টার্সে হলেও আমরা এই জিনিসটা দেখি যে, কারণ না হলে তো আমার কোনো মানে ইটস এ কম্পিটিটিভ ফিল্ড। এখন আমার এখানে যদি 2টা স্টুডেন্ট অ্যাপ্লাই করে, একটা স্টুডেন্টের যদি আমি দেখি যে তার অলরেডি একটা রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, তার পাবলিকেশন আছে, তার একাডেমিক পারফরমেন্সটাও ভালো,
তার সাথে কথা বলার পরে আই রিয়েলাইজ যে তার যে স্কিল সেট আছে সেটা আমার এই প্রজেক্টের সাথে অ্যালাইন করবে, ডেফিনেটলি ও প্রিফারেন্সিয়াল পজিশনে চলে গেল। তার মানে কিন্তু তুমি যদি খেয়াল করো, আন্ডার গ্র্যাড স্টাডিটা বাংলাদেশে এত ইম্পর্টেন্ট পরবর্তীতে স্কলারশিপটার বা ফান্ডিং মেকানিজমটার সুযোগটা করে দেওয়ার জন্য। এটা তো বুঝতে হবে যে কেউ না কেউ তো এখানে ফান্ড দিচ্ছে। হোয়াই? বিকজ উই আর লুকিং ফর ট্যালেন্ট পিপল। আর ট্যালেন্ট পিপল যখনই আমি লুক আফটার করবো, আমি কী কী দেখবো? আমি দেখবো যে তার কোনো প্রিভিয়াস স্কিল বা রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কি না, কোনো পাবলিকেশন সে করছে কি না, তারপরে তার কোনো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে কিনা, বা মডেলিং হলে তার কোনো মডেল ডেভেলপমেন্টের কাজ সে করছে কিনা, এরকম এই বিষয়গুলো কিন্তু আমরা লুক আফটার করি। তখন আমরা এনশিওর করি যে না, হ্যাঁ, হি অর শি উইল বি এ গুড ক্যান্ডিডেট। তাহলে এখন আমি যদি সামারাইজ করি, আমাদের একটা স্টুডেন্ট ফান্ডিং এনশিওর করতে চাই, তাহলে ফার্স্ট থিং হলো তার আন্ডারগ্রেড লেভেলে কিছু রিসার্চ অ্যাক্টিভিটি করা। এই জন্য ভেরি ইম্পর্ট্যান্ট যে যখন সে আন্ডারগ্রেডে কোনো একটা থিসিস করে, ওটা ওয়ান অফ দ্য কি পয়েন্ট আমরা চেক করি। আচ্ছা, তোমার থিসিসটা কেমন ছিল, কি কাজ করছো তুমি, কী ধরনের প্রবলেম সলভ করছো। তার মানে থিসিসটা কিন্তু সাধারণত দেখা যায় থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে গিয়ে করতে হয় স্টুডেন্টদেরকে। ওইটা কিন্তু ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। তারপরে গিয়ে আমরা দেখি হলো যে আচ্ছা, সে কোনো পাবলিকেশন করছে কিনা, বা তার সে কোনো রিসার্চ হ্যান্ডস অন কোনো কাজ করছে কিনা। ধরো আমি তো জানি যে আমাদের দেশে লিমিটেড রিসোর্স আছে, কিন্তু আমরা জিনিসটা দেখতে চাই যে ওই লিমিটেড রিসোর্সের ভিতরে একটা স্টুডেন্ট কীভাবে তার ওন পটেনশিয়ালটাকে ধরো ইউটিলাইজ করছে। যেমন ধরো একটা প্রবলেম সে ফেস করতেছে, এখন সে প্রবলেমটা ফেস করার পর কি সে বসেছিল, নাকি সে দেখছে যে what I can do within this limited resource, how can I figure out this problem? কারণ ওইটাই কিন্তু বেসিক্যালি আমাদেরকে হেল্প করে যে আন্ডারস্ট্যান্ড করতে যে এই স্টুডেন্টদের পটেনশিয়ালটা কেমন। আরেকটা জিনিস আমরা সবসময় ট্রাই টু লুক আফটার করি যে সে কি সেলফ ড্রিভেন কিনা। মানে ধরো আমার একটা প্রবলেম, আমি একজন সায়েন্টিস্ট হব ইন ফিউচারে, ক্যান আই ডু সামথিং বাই মাই ওন, নাকি আমি ধরো ডিপেন্ডেন্ট ওয়েতে চলতেছে। আচ্ছা, আমার থিসিস সুপারভাইজার আমাকে বলছে এটা করার জন্য, বা আমি থিসিস সুপারভাইজার আমাকে বলেনি তাই আমি করিনি। না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে আই নো হোয়াট থিসিস সুপারভাইজার আমাকে গাইড দিছে, আমরা এই প্রজেক্টটা করতে পারি। বাট ইভেনচুয়ালি লটস অফ থিং আমি করছি যেটা ইউটিলাইজিং মাই ইন্টেলেকচুয়ালিটি, ইউটিলাইজিং রিসোর্স হোয়াট এভার অ্যাভেলেবেল টু মি। আর এখনকার দিনে তো ধরো মানে আমি এখানে থাকি আর দেশে থাকি, লটস অফ থিং ইন্টারনেটে অ্যাভেলেবেল। আমি দেখতেছি আমি একটা প্রবলেম ফেস করতেছি, ঠিক আছে, আমার মতো কে এই প্রবলেমটা ফেস করছিল কিনা। মানে এই ধরনের যে একটা সেলফ ইনিশিয়েশনটা বা মোটিভেশনটা, ওইটা কিন্তু আমরা লুক আফটার করি, যে কারণ এটা ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। সে যখন এখানে আসবে টুমরো, তাহলে সে এসে কিন্তু এই ফেস করবে প্রবলেম। তাহলে প্রবলেমটা ফেস করার পরে ক্যান হি অর শি আইডেন্টিফাই, আচ্ছা প্রবলেমটা কী, কেন হচ্ছে, হোয়াট আর দ্য মেকানিজম, আমি কিছু একটা মেকানিজম থিঙ্কিং করতে পারি কিনা, বা আমি দেখতে পারি কিনা যে কেউ এরকম কোনো থিঙ্কিং করে, মানে ওই ধরনের সেলফ ইয়াগুলোর মধ্যে। এখন আমি যদি সামারাইজ করি, তাহলে তুমি যদি দেখো ক্লোজলি যে ইউএসএতে স্টাডি করার জন্য স্কলারশিপ মেকানিজমটা যদি ক্লোজলি অবজার্ভ করো, প্রাইমারিলি ডিপেন্ড অন তোমার আন্ডার গ্র্যাজুয়েট স্টাডি, ইউর স্কিল সেট, academic performance, as well as then research বা ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিটা কেমন। ওগুলো যদি তুমি এনশিওর করতে পারো তোমার আন্ডার গ্র্যাজুয়েট স্টাডি টাইমের মধ্যে, স্টেপ বাই স্টেপ, লিটল বাই লিটল, দেন ইউ উইল সি যে স্কলারশিপ ইজ নট দ্যাট ডিফিকাল্ট। কারণ স্কলারশিপটা কি? স্কলারশিপটা হলো বেসিক্যালি ইউনিভার্সিটি বা রিসার্চ ফান্ডিং এজেন্সি চাচ্ছে যে তোমার মতো একটা ট্যালেন্ট পিপল এসে এখানে একটা ট্যালেন্ট বা একটা ফিউচারিস্টিক্স বা একটা অ্যাডভান্সড প্রজেক্ট ডেভেলপ করো। উই উইল প্রোভাইড ইউ দ্য সাপোর্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য সাপোর্ট। তার মানে কি? তার মানে যে ইট ইজ নট ফর অল, ইউ হ্যাভ টু অ্যাচিভ দ্যাট, ইউ হ্যাভ টু অ্যাচিভ দ্যাট। অ্যান্ড
how you will show that achievement by your credentials. That's the critical part. আমাদের দেশে অনেকে ভুল ধারণা, তারা হচ্ছে যে আইএলস নিয়ে খুব বেশি মাথা ব্যথা, যে তারা ভাবে যে আইএলস করলে হয়তো বা পড়া যাবে ইউএসএতে সেটা। বাট বাস্তবতা আপনি ওভারঅল যেটা এক্সপ্লেন করলেন যে আইএলস ইজ নাথিং, টু বি ভেরি অনেস্ট। মানে একটা আইএলস ইজ হচ্ছে যে আপনি ইংলিশে কথা বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, বুঝতে পারেন, এতটুকুই। কিন্তু আপনারা একটা স্টুডেন্টকে ডিফারেন্সিয়েট করেন তার ওভারঅল প্রোফাইলের উপরে, তাই না? ওইটার উপর বেস করে আপনি একজনকে ডিফারেন্সিয়েট করতেছেন যে ওকে হি ইজ বেটার দেন every other students, that's why we're choosing that student. And ওই প্রোফাইলটা ক্রিয়েট হয় আপনি যেটা বললেন তার একাডেমিক অ্যাচিভমেন্টস আর তার রিসার্চ অ্যাচিভমেন্টস ওগুলোর উপরে। সো একাডেমিক অ্যাচিভমেন্টস বলতে আপনি কি কি বোঝাচ্ছেন সেটা আরেকটু এক্সপ্লেন। ফর এক্সাম্পল আপনি তো বোঝাচ্ছেন আচ্ছা রাইট হি নিডস টু হ্যাভ আ গুড জিপিএ, ঠিক আছে, ভালো ইউনিভার্সিটি থেকে ভালো জিপিএ নিয়ে পড়াশোনা করবে। But IELTS তো কিছুই না, IELTS is nothing, IELTS is one of the requirements. But একটা জিনিস GRE, GMAT যেটা লাগে, আমি একটা জিনিস বলতে পারি যে আসলে যদি আমরা বুঝি যে প্রত্যেকটা জিনিসের এসেন্সটা কি এখানে, যেমন একাডেমিক পারফরমেন্স, আমার জিপিএটা কারণ কেউ না কেউ তো আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আমি আন্ডার গ্র্যাড লেভেলে কী ধরনের পারফরমেন্স আমি করছিলাম, সেটার কিন্তু একটা স্কেল হলো ইউর আন্ডারগ্র্যাড জিপিএ। এখন আন্ডারগ্র্যাড জিপিএ মানে বেসিক্যালি আমি যদি এভাবে চিন্তা করি যে আমার সামনে একটা রিসোর্স আছে, আমরা সবাই যাচ্ছি রিসোর্সটা নেওয়ার জন্য, আমরা ধরো 10 জন স্টুডেন্ট রিসোর্সটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করছি। ইউনিভার্সিটি দে নোজ দ্যাট ওকে তাহলে আমি কাকে সিলেক্ট করবো, which one will be the best candidate for this opportunity, যেটাকে আমরা স্কলারশিপ বলতেছি বা ফান্ডিং বলতেছি। তাহলে they have their parameters। আমরা যদি যা বুঝতে পারি যে এই যে প্যারামিটার্সগুলো তাদের এসেন্সগুলো কেন, তাহলে কিন্তু তুমি কিন্তু ইজিলি বুঝে যাচ্ছ যে এই প্যারামিটারগুলোর ভ্যালুটা কি এখানে। যেমন ধরো যেটা বলতেছিলাম যে আন্ডার গ্র্যাজুয়েট জিপিএ, আন্ডার গ্র্যাজুয়েট জিপিএ ওরা কীভাবে বুঝবে যে তুমি একাডেমিক্যালি কেমন পারফরমেন্স করছিলা তোমার আন্ডার গ্র্যাডে। আবার এটাও ভেরি ইম্পর্টেন্ট যে আন্ডার গ্র্যাড লেভেলে তুমি যে কোর্সগুলো করতেছো ওদের যে অ্যাটলিস্ট থিওরিটিক্যাল নলেজটা যেটা তোমাকে খুবই হেল্প করবে পরবর্তীতে গ্র্যাড লেভেলে গেলে সেই কোর্সগুলোর ফান্ডামেন্টালসটা তুমি যদি আন্ডার গ্র্যাড থেকে শিখে না আসতে পারো, দ্যাট উইল রিয়েলি হার্ড সেখানে গ্র্যাপস করা। তার মানে কি, তার মানে আমি যদি আমার জিপিএটাকে একটা প্যারামিটার ধরে, হোয়াই দে সেট দ্যাট, বিকজ তারা সেট করছে যে ওটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই স্টুডেন্টের অ্যাটলিস্ট বেসিক নলেজটা কেমন, এটা একটা। তারপর যেমন ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলতেছিলাম যে যদি তুমি টোফেল বা আইএলটিএস, এটা তো ওয়ান অফ দ্য প্যারামিটার্স। আমি শুধু আইএলটিএস দিয়েই যে আমি ভাবতেছি যে না আমি স্কলারশিপ বা বাইরে বা আমি একটা অ্যাডমিশন এনশিওর করতে পারো, নট নেসেসারি। কারণ তোমার আইএলটিএস বা টোফেল হলো ওয়ান অফ দি প্যারামিটার যেটা ধরো ফরেন ল্যাঙ্গুয়েজ, যখন আমরা যখন একটা ফরেন কান্ট্রি থেকে আসতেছি, তার মানে হাউ আই উইল কমিউনিকেট উইথ দেম, এটা অনেক কিছু রিলাই করতেছিল যে আমার ইংলিশের ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজটা আছে কিনা, এটা একটা। তার মানে কি তুমি আইএলটিএস বা টোফেলের স্কোরটা আমাকে একটা প্যারামিটার সেট করতেছে যে না এটার সাথে ট্যালেন্ট প্রুফ করার কোনো কানেকশন নাই। না, এটা হলো তোমার বেসিক। তারপরে আসো ধরো গ্র্যাজুয়েট লেভেলে স্পেশালি ইউনিভার্সিটি যখন দেখতে চায় জিআরই বা তুমি যদি বিজনেস বা ম্যানেজমেন্ট লাইনে অ্যাপ্লাই করো জিম্যাট, সেটা কি, সেটা হলো যে ধরো জিআরইতে তুমি যদি দেখো যে স্ট্রংলি তোমাকে সিগনিফিক্যান্ট ভোকাবুলারিটা ওরা এনহ্যান্স করায়। তারপরে যেমন ওখানে অ্যানালজিক্যাল পার্টটুকুন থাকেন, তারপরে রাইটিং একটা পার্ট থাকে, তারপরে তোমার ক্রিটিক্যাল রিডিং স্কিলটা থাকে। এগুলো কিন্তু সবই কানেক্টেড তোমার গ্র্যাজুয়েট স্টাডির সাথে। কারণ তুমি যখন গ্র্যাজুয়েট স্টাডি ফাস্ট পেস এনভায়রনমেন্টে তুমি ধরো একটা জিনিস স্টাডি করতেছো বা একটা কোর্স বা পিএইচডিতে বা মাস্টার্সে ভর্তি হচ্ছে, কিন্তু ওই প্যারামিটার্সগুলো ওরা দেখতে চায় যে হাউ ওয়েল হি ওয়াজ দ্য জিআরই। দ্যাটস অ্যাকচুয়ালি ওরা জিআরইটাকেও একটা
ওয়ান অফ দ্য প্যারামিটার ওরা সেট করে যে গ্র্যাজুয়েট লেভেলে অ্যাডমিশনের জন্য, বিকজ ওই স্কিল সেটটা তোমাকে পরবর্তীতে হেল্প করে যে তুমি সুপার কুইকলি একটা কাজ করতে পারো, কতভাবে মানে কত ফাস্ট একটা অ্যানালজি ইয়ে করতে পারতেছো, বা তোমার অ্যানালাইটিক্যাল স্কিল সেটটা কেমন। ভোকাবুলারি তো একটা পার্ট আছেই ওখানে, যেটা তোমাকে হেল্প করে, যেন অনেকগুলো ভোকাবুলারি and obviously maths আছে ম্যাথ, অনেক হ্যাঁ বেশি, সেটাই, both GRE GMAT এ অনেক এক্স্যাক্টলি ম্যাথস থাকে। এক্স্যাক্টলি। Um, তো ওই কারণে বিশেষ করে যখন ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ দিতে চায়, তো ওরা ওইটাও একটা প্যারামিটার সেট করে যে আমি কি ওকে অ্যাডমিশন নিব, হাউ ওয়েল হি ইজ সুইটেড ফর দিস গ্র্যাজুয়েট স্টাডি, এটা একটা প্যারামিটার। তারপরে তো এটা তো গেল জাস্ট শুধু ধরো, আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট যেটা লাগে হলো যে লেটার অফ রেকমেন্ডেশন, অর্থাৎ তোমার সম্পর্কে কেউ বলতে হবে যে হাউ গুড or what are the talent you have, what are the qualification you have, because ওরা তো জানতেছে না যে এই, বা আমি যদি একটা স্টুডেন্টকে নিতে চাই, আমি তো জানতেছি না, তো আমার কাছে মনে হচ্ছে যে কেউ তার সাথে কাজ করছে, সে জানে ভালো যে সে কেমন ধরনের তার স্কিল সেট বা ক্যাপাবিলিটি কেমন, বা ধরো তার সেলফ ইনিশিয়েশনটা আছে কিনা, এই জন্য রেকমেন্ডেশন লেটারটাও লাগে। তাহলে এগুলো সবগুলো গেল কিন্তু হলো তোমার গ্র্যাজুয়েট yeah, অ্যাডমিশনটা এনশিওর করলা, দ্যাট ডাজ নট মিন তোমার ফান্ডিং এনশিওর। ফান্ডিংটা তখন আসতেছে হলো ওই যে দুটো মেকানিজমের কথা বললাম, যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করে, কিন্তু রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটা যেহেতু কোনো একটা প্রজেক্ট ফান্ডেড প্রজেক্ট থেকে আসে, ওটা মোর কম্পিটিটিভ। তখন দেখা যায় যে ফ্যাকাল্টি এনশিওর করতে চায় যে রিয়েলি দ্য স্টুডেন্ট ক্যাপাবেল কিনা, আমি যে তাকে নিব সে কি আসলে আমার প্রজেক্টটাকে কন্ট্রিবিউট করতে পারবে কিনা, কারণ না হলে তো ফ্যাকাল্টি ইজ লায়েবল। মানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এই জিনিসটা অনেক সময় তো খেয়াল করি না, যে at the end of the day faculty is fully responsible যে তুমি যে কমিট করে ফান্ডটা আনছো, ডিড ইউ প্রোভাইড দ্যাট ওয়ার্ক। আর স্টুডেন্ট হলো সোলজার যে সেটা প্রোভাইড করবে, তার মানে ফ্যাকাল্টি হলো লাইক কাইন্ড অফ তার মেন্টর, কিন্তু হি অর শি ইজ রেসপন্সিবল ফর দ্যাট। সেই জন্য ফ্যাকাল্টিরা খুবই কেয়ারফুল থাকে যে আমি একটা স্টুডেন্টকে নিব, আই ওয়ান্ট টু বি মেক শিওর যে ইভেন অ্যাডমিশন হওয়ার পরেও অনেক স্টুডেন্ট দেখা যায় ফান্ডিং পায়নি, কারণ কি, কারণ কোনো ফ্যাকাল্টি তাকে এখনো ইনিশিয়ালি আরে দিতে চাচ্ছে না, ইউ ওয়ান্ট টু মেক শিওর, এই জন্য তখন দেখা যায় যে টিএ মেকানিজমটা কাজ করে। আর মাস্টার্সের ক্ষেত্রে আমি যেটা বলবো যে মাস্টার্সের ডেফিনেটলি পিএইচডিতে অপরচুনিটিটা বেশি ফান্ডিংয়ের, কারণ এটা আরেকটা রিজন আমি বলি যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক সময় এটা জানি না। আমাদেরকে বুঝতে হবে যে যখন একটা রিসার্চ ফান্ডিংটা আসে, সেটা কিন্তু একটা প্রজেক্ট, কাইন্ড অফ একটা স্মল প্রজেক্ট। এখন এই স্মল প্রজেক্ট কিন্তু এত শর্ট পিরিয়ডে অনেক সময় ভালো প্রজেক্ট ডেভেলপ করা যায় না, অ্যাটলিস্ট 2-3 ইয়ার্স লেগে যায় একটা কাজ ডেভেলপ করার জন্য, যেগুলো টেকনোলজি ডেভেলপমেন্ট। এখন মাস্টার্সের স্টুডেন্টের 2 ইয়ার্স, তার মধ্যে তার ফার্স্ট ইয়ারটা চলে যায় হলো কোর্স, তার মানে স্টুডেন্ট খুবই বিজি থাকে কোর্স নিয়ে, টিএ ওয়ার্ক নিয়ে, রিসার্চটা খুব স্লো যায়। তাহলে সেকেন্ড ইয়ারে গিয়ে দেখা যায় যে আবার সেকেন্ড ইয়ারও শেষ করতে পারে না, তার আগেই তাকে গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নিতে হয়। তার মানে বেসিক্যালি মাস্টার্সের রিসার্চ সময়টা খুবই কম। সেক্ষেত্রে যেটা হয় যে মোর অপরচুনিটি পিএইচডি, কারণ তার তো একটা 4 ইয়ার্স বা 5 ইয়ার্স একটা কমিটমেন্ট থাকে, তার মানে সে মোটামুটি ধরে নেওয়া হয় যে সে রিসার্চ কাজটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে, কিন্তু মাস্টার্স স্টুডেন্ট সে টাইম ফ্রেমটা কাজ করে না। এই কারণে মাস্টার্স স্টুডেন্ট এক্সেপশনালি গুড হয়, সুপার গুড হার্ড ওয়ার্ক করতে পারে, এবং সে ফ্রম দ্য বিগিনিং শো করতে পারে যে হি অর শি ইজ ক্যাপাবল, তখন দেখা যায় যে সুপারভাইজার বা গ্র্যাজুয়েট ফ্যাকাল্টিরা ঠিক আছে তাহলে ওকে নেওয়া যেতে পারে, ও গুড ক্যান্ডিডেট, আদার দেন রিয়েলি হার্ড। তো ওই কারণে আর ডিপার্টমেন্টগুলোতে যেটা হয়, যদি ওদের পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রাম থাকে, তাহলে ওরা সবসময় প্রায়োরিটি দেয় পিএইচডিকে টিএ দেওয়ার জন্য, কারণ ওরা জানে যে এই স্টুডেন্টটা 4 ইয়ার্স একটা কমিটমেন্ট নিয়ে আসতেছে, সে একটা প্রজেক্ট বা একটা টেকনোলজি ডেভেলপ করবে। এবং অনেক সময় এটা হয় যে
মানে ফান্ডিং মেকানিজমটাও আমাদের অনেক সময় জানা দরকার, যে ফান্ডিংটা তো মানে ওয়ান টাইম না, মানে আমি এখন একবার ফান্ড পেলাম তার মানে কি আমার লাইফ ক্যারিয়ার শেষ না, আমাকে তো নেক্সট কোনো একটা ফান্ডের জন্য বা কোনো একটা ফান্ডিং মেকানিজমের জন্য আমাকে ট্রাই করতে হবে। তো সেক্ষেত্রে পিএইচডি স্টুডেন্টদের সাপোর্টটা হেল্প করে, যেমন সে হয়তো কিছু এক্সপ্লোরেটরি রিসার্চ করে দিল ফ্যাকাল্টিকে, যে বললো ঠিক আছে তুমি আমাকে একটু হেল্প করো, যে কিছু এক্সপ্লোরেটরি, ওগুলো হেল্প করে। কিন্তু মাস্টার্স স্টুডেন্টের ক্ষেত্রে ওগুলো রিয়েলি হার্ড, তো টাইম ফ্রেমটা খুব লিমিটেড। এই কারণেই মানে মেইন চ্যালেঞ্জটা যে মাস্টার্স, এখন মাস্টার্সে যে ফান্ড হয় না তা কিন্তু না, এক্সেপশনালি স্টুডেন্ট হলে ডেফিনেটলি যে সুপারভাইজার ফিল করে যে না হি ক্যাপাবল, হয়তো তার অলরেডি আন্ডার গ্র্যাজে অনেকগুলো পাবলিকেশন বা বেশ ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, সে ট্যালেন্ট বা কথাবার্তা বোঝা যাচ্ছে যে সে একটা প্রবলেম ভালোভাবে সলভ করতে পারবে, সেলফ ড্রিভেন, তারপরে রিয়েলি মোটিভেটেড, অনেক কিছু এক্সপ্লোরেশন নিজেই করে ফেলতে পারে। তারপরে তার অবজারভেশন স্কিলটা খুবই ভালো, যে সে কোনো একটা অবজার্ভ করতেছে, আচ্ছা কেন এটা ফেল হলো, এগুলো যখন আমরা যখন বুঝি তখন ঠিক আছে, ইটস ওকে, তাকে দেওয়া যেতে পারে ফান্ডিং, ওয়াই নট, হি ইজ এ গুড ক্যান্ডিডেট। ওটাই জন্য দেখা যাচ্ছে কম্পিটিটিভলি পিএইচডি স্টুডেন্ট মোর অপশন, মাস্টার্স লিমিটেড, বাট স্টিল ডিপেন্ডস করে যদি সে যদি হাইলি ট্যালেন্টেড স্টুডেন্ট হয়, ডেফিনেটলি হি অর শি ক্যান এনশিওর ফান্ডিং। আচ্ছা, তো আমরা এই ভিডিওতে আমরা আজাদ ভাই থেকে যতটুকু জানলাম যে ওনাদের পার্সপেক্টিভ থেকে ওনারা যারা স্কলারশিপ প্রোভাইড করে থাকে আম, কিসের উপর বেসিস করে ডিফারেন্সিয়েট করে, কিসের উপর বেসিস করে একটা স্টুডেন্টকে ফান্ড দেয়, হ্যাঁ, বা স্কলারশিপ দেয়। সো অনেক ইনফরমেশন জানলাম, আর আরো অনেক ইনফরমেশন আসবে আমাদেরকে প্রোভাইড করবে পরবর্তী ভিডিওতে। আর এর মধ্যে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে সেটা কমেন্টসে করবেন, অ্যান্ড ওই কোয়েশ্চেনগুলোরও অ্যান্সার্স আজাদ ভাই আমাদেরকে পরবর্তী ফিউচার ভিডিওসগুলোতে দেবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।